বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এদেশের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হওয়ার দৃশ্য দেখা যায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও আমাদের পার্শ্ববর্তী নামমাত্রে বন্ধু দেশ ভারী বর্ষণের সময় তাদের বাঁধগুলো খুলে দেয় কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যায়। আজকের ভিডিওটিতে আলোচনা করব ভারতের এই অমানবিক কার্যকলাপ, বন্যা পরিস্থিতির মোকাবেলা ও ভারতের প্রতিহিংসামূলক আচরণের উত্তরণের উপায় সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পরে ত্রিপুরার ডম্বুর জলাধারের স্লাকেট খুলে দিল, যার ফলে বাংলাদেশ সম্মুখীন হচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যায়। প্রাকৃতিক দুর্যোগ বলা হলেও এর আসল অপরাধী ভারত। গত ১.৫ দশক ধরে দেশের ভেতরে নৌবন্দরের শর্তহীন করিডোর, রামপালের সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রের গ্যাস ব্লক ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু বিনিময়ে নিতে পারেনি কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার, গজলডোবা বাঁধের কারণে অচল প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ, যা মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক সীমান্ত অতিক্রম করা নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন কানুন বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের হেলসিঙ্কি নীতি, ১৯৯২ সালের ডাবলিং নীতিমালা ও ১৯৯৭ সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। এ নিয়ম অনুযায়ী অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদেরকে। প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার ঘোষণা ছাড়াই ফ্লাকেট খুলে দেওয়া আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। বিশেষজ্ঞদের মতে বড় বড় দেশগুলো ছোট ও অর্থনীতিতে পিছিয়ে থাকা দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করার জন্য এরকম কার্যক্রম পরিচালনা করে। ভারতও এর ব্যতিক্রম নয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সাথে ভারতের ব্যক্তিকেন্দ্রিক ভালো সম্পর্ক থাকার কারণে ভারত একটু বেশি সুযোগ গ্রহণ করছে দিনের পর দিন। অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ভারতের এই অমানবিক আচরণের নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ ভারতের বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করে এ সমস্যা সমাধানের জন্য প্রতিবাদ গড়ে তুলছে এবং প্রয়োজনে মজুরি ব্যতীত শ্রম দিতে প্রস্তুত আছে। ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশের বাঁধ নির্মাণ করলে উপকারের থেকে ক্ষতির আশঙ্কা বেশি। পরিকল্পনা ব্যতীত ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, তিস্তা নদীর উপর ভারতের যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গাজলডোবা বাঁধ। তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর উপরে রয়েছে তিস্তা বাঁধ। এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুটি বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদমই দুধু বালুতে পরিণত করেছে। বাঁধ নির্মাণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আরও একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। স্ট্যাটাসটি ছিল এমন: সময় এসেছে ফারাক্কার ৪০ কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করার, যাতে বাঁধ খুলে দিলে পানি এই ৪০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং যদি এর থেকেও বেশি পানি ছাড়ে তবে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা ৭৩৫০ ফিট। এটা শুনতে মজার মনে হলেও ব্যাপারটি এতটা সহজ নয়। নদীর ধর্ম হলো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া। যেহেতু বাংলাদেশ ডাউনস্ট্রিম, সুতরাং একটি বাঁধ নির্মাণ করে দিলেই পানি উল্টো দিক দিয়ে যাওয়া শুরু করবে এই সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটি জিনিস হতে পারে: এক, নদীর গতি আশেপাশের আরেকটি বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে। ২, পানি বাঁধের আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে। দুই সিনারিতেই কিন্তু পরিণতি একই: আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙন। তবে এই দুর্যোগের মোকাবেলার উপায় কী? এ ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করেন প্রয়োজনীয় কূটনীতির মাধ্যমে পূর্ব পরিস্থিতি বা প্রিপেয়ারনেস ও উভয় দেশের মধ্যে সমঝোতা ও গঠনমূলক চুক্তি এবং আন্তর্জাতিক জলপ্রবাহ নীতিমালা অনুসরণ করা।
তবে কূটনীতি ছাড়াও অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপারে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য। সেচ প্রকল্প বা মেগা স্কেলে রিজার্ভার প্রকল্প হাতে নিতে হবে। কৃত্রিম খাল ও রিজার্ভার খনন করা যেতে পারে, যা প্রতি বর্ষার মৌসুমে বন্যার সময় নদী থেকে পানি উপচে পড়ার পর জমা করবে এবং খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে। আরেকটি সহজ প্রক্রিয়া হলো নদীর নাব্যতা রক্ষা করা। উজানের ঢলে আসা পলি জমা হয়ে নদীর প্রস্থ ও গভীরতা দ্রুত কমে যাচ্ছে, তাই পানি ধারণ ক্ষমতা কমছে। পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে জরুরি। নদীমাতৃক দেশে নদীর নাব্যতা ধরে রাখা, পানির নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবেলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার। তবে সতর্কতা না জানিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের উচিত ভারতের সাথে দ্রুত সমঝোতা করা এবং কার্যকরী সিদ্ধান্তে উপনীত হওয়া। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।